দেশের স্বার্থে এনবিআরে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী সপ্তাহে সমস্যার সমাধান হবে বলেও আশা করছেন তিনি। বিকালে সচিবালয়ে এনবিআরের চেয়ারম্যান সহ ১৬ সদস্যের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ওই বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের ডাকা হলেও তারা অংশ নেননি। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দাবি প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আগামী সপ্তাহে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সংস্থার সদস্যরা আন্দোলনকারী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগির সব সমস্যার সমাধান হবে। খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে। এবং আমি বলেছি দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস, এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি যারা ইচ্ছা করে যারা মানবে। আমি আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে সব এইদিকে আলোচনা শেষ হলো। আমাদের যারা আন্দোলনরত আমাদের কর্মকর্তারা আছেন ওনারা আলোচনা করছেন, ওনাদের মধ্যে ওনাদের থেকে ওনারা একটা সিদ্ধান্ত দিলে আমরা আশা করি যে আজকের মধ্যে একটা ভালো সলিউশন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা কর্মকর্তা মোহাম্মদ রাফিদ আবরার মিয়া। মোহাম্মদ রাফিদ আবরার মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি এই যে এনবিআর এর যে সমস্যাটি, সেটি তো বেশ কিছুদিন ধরেই চলছে। তারা এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি এর আগেও পালন করেছেন এবং আজ তো অর্থ উপদেষ্টা স্বয়ং বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে। সেক্ষেত্রে শনিবার থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সব দপ্তরে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা করেছেন এনবিআর এর কর্মকর্তারা। এই আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ আমাকে। দেখুন, এনবিআর এর মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের কমপ্লিট শাটডাউন দু ধরনের প্রভাব ফেলে। প্রথমত এক ধরনের প্রভাব যেটা হয় যে যেটাকে আমরা ডিরেক্ট ইম্প্যাক্ট বলে থাকি, আমার অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ে। দ্বিতীয়ত আমার ন্যাশনাল ইমেজেরও কিন্তু একটা প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব পড়ে থাকে। এই যে এই ধরনের যে পেন ডাউন স্ট্রাইক, আমার এনবিআর এর এখানে প্রধান যে দাবিটি যে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ চাচ্ছেন। এনবিআর এর চেয়ারম্যানকে আমার পছন্দ না হতে পারে, একটি কর্মকর্তা কর্মচারীদের পছন্দ না হতে পারে, কিন্তু সেজন্য এই ধরনের স্ট্রাইকে যাওয়াটা তো কোনো যুক্তিযুক্ত হতে পারে না। এর কারণে দেশে যেটা হচ্ছে যে একটা রেভিনিউ শকের দিকে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের দিকে মারাত্মক একটা প্রভাব পড়ে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত 7 দিনে প্রায় 1,500 কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতি হয়েছে। যেদিকে আমাদের $4.37 বিলিয়ন যে IMF এর ঋণ পাওয়ার কথা, সেই ঋণের একটা লক্ষ্যমাত্রা আছে যে আমার 9% থেকে 11% আমার ট্যাক্স জিডিপি রেশিওকে বাড়াতে হবে। তো সেই লক্ষ্যমাত্রা তো অর্জিত হবে না। এই পর্যন্ত আমরা গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে 25% কম রাজস্ব আদায় হয়েছে। তো একদিকে আমার ঋণ পাওয়ার জন্য লক্ষ্যমাত্রা অর্জন করা, অন্যদিকে আমার এই ধরনের একটি রেভিনিউ শক এবং রেভিনিউ প্যারালাইসিসের সিচুয়েশন তৈরি করা, এটা তো আমার দেশের জন্য ভালো হবে না। ব্যবসা বাণিজ্যের দিকে যদি তাকাই, আমার চট্টগ্রাম বন্দরে 8,500+ কন্টেইনার আমার আটকা পড়েছে, যার কারণে 50 কোটি টাকারও বেশি ডেমারেজ দিতে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারকদের মধ্যে উদ্বিগ্নতা সৃষ্টি করছে। আমার এই যে 8,500 কন্টেইনার, এখানে বিভিন্ন রকম কাঁচামাল ছিল এবং আমার উৎপাদনে অর্থাৎ পুরো বিঘ্নতা অর্থ ঘটছে। ব্যবস্থার উপরে আসলে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের আলোচনার আহ্বানে কিন্তু সাড়া দেননি এই আন্দোলনরত কর্মকর্তারা। এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? ওনারা আন্দোলন, অর্থ উপদেষ্টা মহোদয় যেই পদক্ষেপটি নিয়েছিলেন, আজকে যে আপনি কিছুক্ষণ আগে আমরা জানলাম যে একটি যে আলোচনা সভা হয়েছিল, সেই আলোচনা সভাতে আমি মনে করি যে এই ওই সংস্কার ঐক্য পরিষদের যোগদান করাটা যুক্তিযুক্ত হতো। তারা ওনাদের যে সকল দাবি ছিল সেগুলো নিয়ে বসতো, কারণ সরকার কিন্তু তাদের দিক থেকে অপশনটা ওপেন রেখেছে। তো এই জায়গাতে
সংস্কার কমিশন সরাসরি আলোচনায় না বসে এই ধরনের কমপ্লিট শাটডাউনের মতো পরিস্থিতির সৃষ্টি করা, এক ধরনের চাপ দিয়ে দাবি আদায়ের মতো হচ্ছে। এটা তো এই জিনিসটাকে আমি একটু কম যুক্তিসম্পন্ন বলেই মনে করি, এবং এই জিনিসটা আসলে কার স্বার্থে ওনারা আসলে এই কাজটি করতে যাচ্ছেন বা করে যাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে কিন্তু প্রশ্ন থেকে যায়। মোহাম্মদ আবরার, আপনার কাছে আরেকটু জানতে চাই যে যেই অচল অবস্থা তৈরি হয়েছে তার কারণ কি বলে আপনি মনে করেন এবং এর সমাধান কোথায়? দেখুন, এই বর্তমানে অচল অবস্থা যেটা তৈরি হয়েছে, এই অচল অবস্থাটার একটা বড় কারণ হচ্ছে, আমরা তো জানি যে এই এনবিআর এর এই আন্দোলনের এই অচল অবস্থার প্রধান কারণ হচ্ছে এই যে নতুন যে রিফর্মটা এনেছে। এখন সরকার যে রিফর্মের নিশ্চয়ই একটা প্ল্যান করে এটা নিয়ে কাজ করেছে, সেটার সাথে এনবিআর এর বর্তমানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের মধ্যে কনসার্ন আছে। তো যখনই তাদের মধ্যে একটা শঙ্কার সৃষ্টি হয়েছে, এই শঙ্কাকে নিরসনের একমাত্র উপায় আমি মনে করি যে খোলামেলা আলোচনা, যে প্রতিপক্ষ প্রতিটি পক্ষই তাদের দাবিগুলোকে পেশ করবে, আলোচনা করবে, কথা বলবে, এবং কথার মাধ্যমে এর সুষ্ঠু সমাধানে আসতে হবে। এনপিআর এর মতো কারণ বাংলাদেশ তো একটা আমদানি নির্ভর দেশ। আমার দেশে আমদানি কারক আছেন, রপ্তানি কারক আছেন, আমার বায়াররা তো বিদেশি, তো একটা নেগেটিভ ইমেজ চলে যায়। তো এই আলোচনা এটি আসলে ছাড়া কারোই কাম্য নয়। যে একটু সংক্ষেপে জানাবেন যে বর্তমানে যে অচল অবস্থা তৈরি হয়েছে এর কারণে সেবাগ্রহীতারা তো জিম্মি হয়ে পড়ছেন, এর দায় নেবে কে? তাত্ত্বিকভাবে বলতে গেলে এর দায় তো এনবিআর এর উপরই বর্তায়, যারা এই অচল অবস্থা সৃষ্টি করেছেন তাদের উপরই বর্তায়। তো এই দায় এড়ানোর সুযোগ কিন্তু তাদের কাছে নেই। ওনারা যদিও বারবার বলে যাচ্ছেন যে এতে মানুষের ক্ষতি হবে না, মানুষজন কষ্ট পাবেন না, কিন্তু সেটা তো আসলে হচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম মানুষ তাদের বিভিন্ন রকম হয়রানির সমস্যায় শিকার পড়ছেন। হচ্ছেন, বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। জি, মোহাম্মদ একদমই। তো এটার দায়ভার তাদের নিতে হবে। মোহাম্মদ রাফিদ আবরার মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।